ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও রক্তপাত বন্ধের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি সমাধানের পথ বের করার আহ্বান জানান সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। পাশাপাশি সহিংসতা ছেড়ে শান্তি স্থাপনের আহ্বান জানিয়েছেন মিরাজ তাসকিন সহ অনেকেই। কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারা দেশ। রক্তাক্ত হয়েছে ঢাকা, জাহাঙ্গীরনগর, রংপুর, চট্টগ্রাম সহ দেশের শীর্ষস্থানীয় সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রক্তাক্ত হয়েছে রাজপথ, আহত হয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকেরাও। আন্দোলন নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে শিক্ষকদের হেনস্থা হওয়াকে নিন্দনীয় দাবি করে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা বন্ধের আহ্বান জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই বোনদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন, তাদের প্রতি অতল শ্রদ্ধা। এটা কোনো ছাত্রের জন্য মেনে নেওয়া কঠিন যে তার শিক্ষক হেনস্থা হয়েছেন, যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। দ্রুতই শান্তিপূর্ণ সমাধানের পথ বের করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান মুশফিক। যে কোনো উপায় হোক, এই রক্তপাত বন্ধ হোক, শান্তি আসুক, সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন, এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শিক্ষার্থীদের জাতির হৃৎপিণ্ড দাবি করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, তবে শিক্ষার্থীরা হলো হৃৎপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই। চলমান এই আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় থাকা তাওহিদ হৃদয় ও শরীফুল ইসলাম। ক্যাম্পাসে রক্তপাত বন্ধের আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয়। সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর যেন রক্তাক্ত না হয়। আমি একজন ক্রিকেটার হলেও একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা বন্ধের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেটার তানজিম সাকিব, আর্চার রোমান সানারা। শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন তাসকিন আহমেদ সহ আরও অনেক ক্রিকেটার। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। মুশতাক আহমেদ নেই, তাই আপাতত রিশাদ হোসেনকে গাইড করার মতো একজন কোচ প্রয়োজন বলছেন জাতীয় দলের সাবেক লেগ স্পিনার ওমর খালেদ রুমি। ইতিমধ্যেই মঙ্গলবার থেকে রিশাদের সাথে কাজ শুরু করেছেন পাকিস্তানি কোচ শাহেদ মেহমুদ। বিসিবির গেম ডেভেলপমেন্টের এই কোচ কাজ করছেন রিশাদের আর্ম স্পিড নিয়ে। মিরপুরের হোম অফ ক্রিকেটে রিশাদ হোসেনকে নিয়ে কাজ করছেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। এই ভিডিওটি ধারণ করা হয়েছিল গত 9 মে। মাত্র কয়েক মাসের ছোঁয়ায় রিশাদকে বিশ্বমানের বোলারে পরিণত করেছিলেন মুশতাক। কিন্তু বিশ্বকাপের পর এই পাকিস্তানের সাথে নতুন করে চুক্তি করার প্রস্তাব দিয়েও ব্যর্থ হয়েছে বিসিবি। আগের করা চুক্তিতে আপাতত ইংল্যান্ড যুব দলের সাথে কাজ করছেন মুশতাক। তবে ভবিষ্যতে আবারও এই পাকিস্তানিকে কোচ করার সব রকম চেষ্টা করবে বোর্ড। তবে বিশ্বকাপের পর মুশতাক আহমেদকে ছাড়াই আবারও অনুশীলন শুরু করেছেন রিশাদ হোসেন। আপাতত রিশাদ কেবলমাত্র হোয়াইট বল ক্রিকেটের জন্য বিবেচিত হওয়ায় সেপ্টেম্বর-অক্টোবরের ভারত সফরের আগে লম্বা সময় পাচ্ছেন নিজেকে নিয়ে কাজ করতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রিশাদকে গাইড করবে কে? ওকে গাইড করার জন্য এমন একটা লোককে রাখা যায় এই মুহূর্তে, যে ওকে বলতে পারবে যে তুমি এখানে এই করতে পারবে, এটা এই করা উচিত, এটা এইভাবে প্র্যাকটিস করা উচিত, এইটুকু করতে পারলেই হবে। কারণ তার ওই কী বলে যেটাকে, ওই বোলিংয়ের যে ধারা বা এটা ভ্যারিয়েশন, এগুলো পরবর্তীতে চিন্তা করলেই হবে। মঙ্গলবার বিসিবিতে রিশাদের সাথে দেখা গেল এক কোচকে। ইনিও একজন পাকিস্তানি কোচ, তবে অনেকটা অপরিচিত। বিসিবির গেম ডেভেলপমেন্টে কাজ করা এই কোচের নাম শাহেদ মেহমুদ। পাকিস্তানের জাতীয় দলে খেলেননি, তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেলেছেন নিয়মিত। এই লেগ স্পিন কোচে সারা দেশ থেকে নতুন নতুন প্রতিভাবান লেগ স্পিনার খুঁজে আনছেন বোর্ডের পক্ষ থেকে। রিশাদের সাথে মঙ্গলবার ঠিক কী বিষয়ে কাজ করছেন তা আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও খালি চোখে অনুশীলন দেখে মনে হয়েছে রিশাদের আর্ম স্পিড বাড়ানো নিয়ে কাজ করেছেন। সেই সাথে স্ট্যাম্পের সাথে কিছুটা দূরত্ব রেখে বোলিং করাটা শেখাচ্ছেন শাহেদ। সেই সাথে গত কয়েকদিন রিশাদকে দেখা গেছে তার দুর্বলতা গুগলি নিয়েও কাজ করতেন। গুগলি তো এখনও ঠিকমতো হয় না। ওর গুগলি করতে পারলে তো ওকে সবাই বলবে চায়নাম্যান, বাট এখন গুগলি কি করে ইমপ্রুভ করা যায় সেটার জন্য ওকে নিজের চিন্তা করতে হবে। এবং কথা হলো যে এই গুগলিটা এই মুহূর্তেই হবে এমন কোনো কথা নেই, হয়তো পরে হতে পারে।
তার জন্য আমাদের ওয়েট করতে হবে মুশতাক আহমেদের জন্য। মুশতাক আহমেদ যখন আসবে তখন তাকে নিয়ে আবার আমাদের কোচিং করতে হবে। আগামী মাসে 2 ম্যাচের টেস্ট খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। সেখানকার কন্ডিশন সম্বন্ধে ভালো ধারণা আছে ওমর খালেদ রুমির। শান্তদের দলের সামনে কঠিন এক সিরিজ অপেক্ষা করছে ধারণা তার। পাকিস্তানে বাংলাদেশের এই টেস্ট সিরিজ বেশ কঠিন হবে বলে মনে হয়। তার কারণ পাকিস্তান অনেক শক্তিশালী টিম, কারণ আমরা ব্যাটিং বোলিং দুই সাইডই উইক। তবে আমার মতে ব্যাটিংটা বেশি উইক। কোনো ব্যাটসম্যান দেখলাম না আজ পর্যন্ত যে কন্ডিশনে, যে কোনো কন্ডিশনে ভালো খেলতে পারে এবং কন্টিনিউয়াস ভালো খেলতে পারে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বিশ্বকাপের পর আবারও ব্যস্ততা শুরু হতে যাচ্ছে এবং সামনে পাকিস্তান সিরিজ রয়েছে। বয়সভিত্তিক দল নিয়েও কাজ হচ্ছে। রিশাদের প্রসঙ্গ আলাদা করে আসছে। অবশ্যই সবার ডেভেলপমেন্ট নিয়ে এখন হয়তো বা এই যে যেই সময়টা ব্যস্ত সূচিটা একটু কম থাকে, সেই সময় হয়তো বা ডেভেলপমেন্টেরই অ্যাকচুয়াল জায়গা। কারণ পরবর্তী টুর্নামেন্ট শুরু হওয়ার তখন তো আর স্কোপ থাকবে না কোনো প্রকার নতুন করে স্কিল ডেভেলপমেন্টের। সো দিস ইজ দ্য হাই টাইম। সব বিষয় নিয়ে কথা বলা যাক। আজকের অতিথিকে স্বাগত জানাতে চাই। যুক্ত হচ্ছেন এহসানুল হক সেজান, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দল। প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। বসবেন। ভাই, রিশাদকে নিয়ে আলাদা করে বেশ কথাবার্তা হচ্ছে। শান্ত একদিন আগে কথা বলল, যেভাবে পারফরমেন্স তিনি দেখিয়েছেন অন্তত ওয়ার্ল্ড কাপে, আপনিও খুব কাছ থেকে দেখছেন। শান্ত যদিও বলেছেন যে টেস্ট ক্রিকেটের জন্য এখনই প্রস্তুত মনে হচ্ছে না রিশাদকে। খালেদ রুমি ভাই তিনিও কথা বলছিলেন যে তার বেশ কিছু ডেভেলপমেন্ট দরকার। কোন স্টেজে আছে রিশাদ আপনার মতে? নিশ্চয়ই, আসলে আমি বলবো যে রাইট লেগ স্পিন সেটা আসলে খুবই একটা কঠিন ব্যাপার এবং রিশাদ ওয়ার্ল্ড কাপে যেই জিনিসটা পারফরমেন্সে দেখেছে আমি বলবো দিস দ্য মিরাকল। খুব অল্প সময়ে কিন্তু এটা খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করেছে এবং তাকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক ব্যাকআপ করেছে, অনেক স্পেস দিয়েছে ইমপ্রুভমেন্ট করার জন্য। বাট সামনে কিন্তু টেস্ট ম্যাচ, দিস দ্য ডিফারেন্ট বল গেম। সো আমার কাছে মনে হয় টি-20তে যেই ফ্ল্যাট ছিল, যেই লেন্থে বোলিং করা দরকার ছিল, সেটা আরও বেশি ঝালাই হবে কিন্তু টেস্ট ম্যাচে। ওখানেও কিন্তু লেন্থটা ডিফারেন্ট থাকবে, ফ্লাইটটা ডিফারেন্ট থাকবে। সো এখানে আরও অনেক কাজ করার ব্যাপার রয়েছে। এখন আমি বলবো না যে ইজ এ রেডি ফর দ্য টেস্ট ম্যাচ, বাট কাজ করার জায়গা রয়েছে অনেক। সেজন ভাই, আমরা সাধারণত দেখি যে বয়সভিত্তিক দলে যখন ক্রিকেটাররা থাকেন তখন তারা খুবই ভালো পারফরমেন্স করেন এবং বলতে গেলে যে বেশ সবার অনেক নজর কাড়ার পারফরমেন্সে তারা দেখান। কিন্তু যখনই তারা জাতীয় দলে আসেন বা মেইন দলে আসেন তখনই দেখা যায় যে তারা কেন জানি খেয়ে হারায় ফেলেন বা প্রপারভাবে নিজেকে যেভাবে বয়সভিত্তিক দলে ধরে রেখেছিল সেভাবে হয়তো বা করতে পারেনি। এটার কারণ কি এবং এর থেকে পরিত্রাণের উপায় কি? সবচেয়ে বড় কথা হলো যে আমরা গেম ডেভেলপমেন্টের আন্ডার 14 থেকে কিন্তু একটা প্লেয়ারকে নার্চার করতে করতে আন্ডার 19 পর্যন্ত নিয়ে আসি এবং ওখানে কিন্তু একটা স্কোয়াড তৈরি করা হয় 24 জন বা 30 জনে। তাদেরকেই কিন্তু প্রতি বছর তাদেরকে নার্চার করা হয়। তারা একটা ভালো ডিসিপ্লিন, একটা স্ক্যাজুয়ালের মধ্যে থাকে এবং রেগুলার স্ক্যাজুয়াল যেটা বলা হয়। এই জন্যই কিন্তু দেখবেন যে আমরা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে বা আন্ডার 19 থেকে প্রতি বছরে 2-1 জন কিন্তু রাইট লেগ স্পিনার দিয়ে আসছি, ভালো ভালো পেস বলার দিয়ে আসছি। বাট 19-এর পরেই কিন্তু তারা সার্ভাইভ করতে পারে না বিকজ অফ আমাদের যেই ট্রেন্ডটা থাকে, যে প্র্যাকটিসের যে ট্রেন্ডটা থাকে, সেই জিনিসটা আসলে কিছুটা হলেও এই 19-এর পরে ঘাটতি দেখা যায়। এখন যেটা হয়েছে যে বাংলা টাইগার রয়েছে, এইচপি হয়েছে, একাডেমি রয়েছে এবং বাংলাদেশ এ টিমের অ্যাক্টিভিটিসগুলো রয়েছে। এগুলা সবসময় চলতে থাকবে। হয় কি, একটা একাডেমির মধ্যে কিন্তু সব প্লেয়াররা ওখানে রিহ্যাব করতে যাবে, যদি পারফরমেন্স যদি ডিস্ট্রয়েট করে সেখানে ইনক্রিজ করতে যাবে। সো আমার কাছে মনে হয় যে পর্যায়টা আন্ডার 19-এর পরের থেকে যে একটু হোঁচট খাওয়া, সেই সব যেই একাডেমি বা এইচপি এগুলো যদি অ্যাক্টিভিটিস সব ভালো থাকে এবং একটা ভালো এক্সপিরিয়েন্স দেওয়া যায় যে ইনকামিং প্লেয়ারদের, তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে তারা খুব তাড়াতাড়ি কোপ করতে পারবে। সেন ভাই, কদিন আগে একটা ক্যাম্প নিয়ে কথা বলছিলেন যে 39 জন, সেখান থেকে হয়তো 28 জন বাছাই করবেন, অনূর্ধ্ব 19 এরকম ব্যাপার ছিল। নাভিদ নেওয়াজ তিনি এসছেন আবারও। বয়সভিত্তিক দলের যে ব্যাপারগুলো আমরা দ্রাবিড়ের কথা জানি বা ইন্ডিয়ার স্ট্রাকচারের কথা জানি, যে ওই জায়গায় মূল কাজগুলো করা হয় বেটার ডেভেলপমেন্টের জন্য বা বেশ কিছু ক্রিকেটার বের করে আনার জন্য, ওই জায়গায় কি গুরুত্ব আরও বেশি দেওয়া উচিত কিনা বাংলাদেশের, কিংবা আরও হাই প্রোফাইল কোনো কোচ লম্বা সময়ের জন্য কাজ করলে এখানে বেটার কিছু পাওয়া যায় কিনা? না, নিশ্চয়ই হাই প্রোফাইল যদি কোচ হয় তাহলে তো খুবই বেটার হয়। এর আগের যে টার্মে সেখানে স্টুয়ার্ট ছিল, এর আগের 2 টার্ম কিন্তু নাভিদ নেওয়া ছিল। এখন হাই প্রোফাইল ব্যাপারটা একটু ডিফারেন্ট এই এরিয়াতে, কারণ কি
সাপোজ আমি যদি রিকি পন্টিংকে আনি বা গ্যারি কাস্টনকে আনি, গেম ডেভেলপমেন্টের আন্ডারে ওরা কতটুকু পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবে? কারণ কি একদম হায়েস্ট লেভেলে একরকমভাবে নার্চার করা হয়, গেম ডেভেলপমেন্টের বাচ্চাদের কিন্তু আরেকভাবে নার্চার করা হয়। সো এই জিনিসটা আসলে কে ভালো বুঝবে, সেই দিস দ্য ইম্পর্ট্যান্ট। মানে একটা হাই লেভেলের কোচ, বেস্ট স্ট্যান্ডার্ড কোচ কিন্তু এসে আন্ডার-19 লেভেলের খুব একটা ভালো নার্চার করতে পারে না। এখানে আসলে প্যাশনের ব্যাপার থাকে, এখানে বেসিকের ব্যাপার থাকে, এখানে পুরো ম্যাচটা শেখানোর ব্যাপার থাকে। সো কোচদেরও আসলে অনেক পেশেন্স দরকার হয়, অনেক বেশিভাবে কাজ করতে হয়, কোন ওয়েতে সে কাজ করবে সেই জিনিসটা জানতে হয়। সো সব কোচই আসলে এখানে এসে অ্যাডাপ্ট করতে পারবে না। গেম ডেভেলপমেন্ট স্পেশালি যেসব কোচরা রয়েছে তারাই এই ডেভেলপমেন্টও করতে হবে। এই জন্য নাভিদ নওয়াজ আসলে আমাদের প্রুভেন একজন কোচ, সে একটা ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছে। পরের ওয়ার্ল্ড কাপটা আমরা সবসময় জিততে পারিনি, বাট কিছু দূর ডেভেলপমেন্ট করে দিয়েছে। সেই ওয়ার্ল্ড কাপ থেকে 12 জন প্লেয়ার কিন্তু ন্যাশনাল টিমে খেলছে। সো এই জন্যই যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপর বেস করেই কিন্তু নাভিদ নওয়াজকে রিক্রুট করা হয়েছে আমি মনে করি। আপনি আছেন সিলেক্টর হিসেবে কাজ করছেন, কিন্তু একটা প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে মানে বাংলাদেশের যারা সাবেক ক্রিকেটার আছেন বা ক্রিকেট জানা মানুষ আছেন, একেবারে সত্যিকার অর্থে খুব বেশি তো লম্বা লিস্ট হওয়ার কথা নয় বাংলাদেশের যে ক্রিকেট হিস্ট্রি, তাদেরকে কি সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে বা হয়েছে কিনা? এই যে শেকড় থেকে ক্রিকেটারদের তুলে আনা কিংবা এই জায়গাগুলোতে দায়িত্ব দেওয়ার জায়গায় বাংলাদেশের কোচদের ব্যবহার করা ঠিকমতো হচ্ছে কিনা, হয়েছে কিনা? না, আসলে হয়েছে কি, সাপোজ এই জাস্ট 1 বছর 2 বছর ধরে কিন্তু আমরা ন্যাশনাল প্লেয়ারদের কোচ হিসেবে পাচ্ছি র্যান্ডমলি। অনেক কোচ, রাজিন সালে বললেন, তুষার ইমরান বলেন, যারা টেস্ট খেলেছে বা ওয়ানডে খেলেছে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর আগে কারা কোচ ছিলেন? এরা ছিলেন বাবুল ভাই, সোহেল ভাই, জুয়েল ভাই। আমি বলবো না যে তাদের কন্ট্রিবিউশন একদম তুচ্ছ, নিশ্চয়ই তাদের কন্ট্রিবিউশন অনেক বড়। কারণ কি, তারা যতটুকু পর্যন্ত প্লেয়ারদের তৈরি করেছেন তারাই কিন্তু এখন ন্যাশনাল টিমে রয়েছে, তারাই কিন্তু সার্ভ করছে। সো এখন আবার টেস্ট প্লেয়াররা কোচ হিসেবে এসছে, তাদের আবার স্ট্র্যাটেজিটা অন্যরকম হবে, ডেভেলপমেন্টটা আরও আমার কাছে মনে হয় ইনক্রিজ করবে। এখন যারা কোচ করছে এইটার ফলটা কিন্তু আমরা 5 বছর বা 6 বছর পরে পাবো। সো আমার কাছে মনে হয় অনেক ভালো ভালো কোচ, ন্যাশনাল প্লেয়ার, এক্স প্লেয়ার, টেস্ট প্লেয়াররা কোচিংয়ে ইনভলভ হয়েছে। আশাবাদী আমরা যে নেক্সট অনেক ভালো কিছু হবে। হোপফুলি বাংলাদেশের ক্রিকেট এগোবে, সেই প্রত্যাশা, সামনে সিরিজ, সেগুলো নিয়ে আরও অনেক কথা বলার সুযোগ পাওয়া যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের স্পোর্টস লাইভে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। আগামী 26 অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। কার্যনির্বাহী কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের নির্বাহী কমিটির মেয়াদ 4 বছর। আগামী 3 অক্টোবর শেষ হবে বর্তমান কমিটির মেয়াদ। সেই হিসাবে মেয়াদ শেষ হওয়ার 3 সপ্তাহ পর অনুষ্ঠিত হবে নির্বাচন। ভেন্যু ও অন্যান্য জটিলতায় সেপ্টেম্বরে নির্বাচন সম্পন্ন করতে রাজি নয় বাফুফের বর্তমান কমিটি। এই বিষয়ে ফিফাকে অবহিত করবেন সাধারণ সম্পাদক। ফিফার অনুমতি পেলে 26 অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। এর আগে ফিফার সম্মতিতে সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল নির্ধারিত সময়ের 6 মাস পর। এদিকে টানা 5ম মেয়াদে বাফুফের সভাপতি প্রার্থী হওয়ার গুঞ্জন থাকলেও এই নিয়ে মুখ খোলেননি কাজী সালাউদ্দিন। আমরা 26শে অক্টোবর উই হ্যাভ ফিক্সড দ্য ডেট ফর ইলেকশন, যেটা ধরেন আপনার প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ আমাদের মেয়াদের পরে। সো আমরা 3 তারিখের মধ্যে করতে চেয়েছিলাম, যে ইয়ের মধ্যে ডিউরিং আওয়ার পিরিয়ড, বিকজ মেয়েদের বোধহয় ওয়ার্ল্ড কাপের জন্য হোটেল টোটেল অনেক কিছুর প্রবলেম আছে। উই কুড ডু ইট। সো বেস্ট টাইম বোর্ড হ্যাজ ডিসাইডেড যে 3 সপ্তাহ পরে 26শে অক্টোবরে ইলেকশন আমরা করবো উইথ দ্য পারমিশন অফ ফিফা। So the General Secretary have been ordered to write to FIFA রিজনগুলো দিয়ে যে কেন 3 তারিখের থেকে 26 তারিখে হয়েছে। ক্যান্সারে আক্রান্ত হয়ে 59 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2014 সাল থেকে কণ্ঠনালীর ক্যান্সারে ভুগছিলেন আতিকুর রহমান। অসুস্থতা নিয়ে আজ সকাল 10টায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। 1990 সালে নিউজিল্যান্ডের কমনওয়েলথ গেমসে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে আব্দুস সাত্তার মিনি
আব্দুল সাত্তার নিনির সাথে জুটি বেঁধে স্বর্ণপদক জিতেছিলেন আতিক। একই গেমসে অন্য ইভেন্টে জিতেছিলেন ব্রোঞ্জ। 34 বছর আগে শুটিংয়ে সেটিই ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক পদক। এছাড়া 1993 সালে ঢাকায় সাফ গেমস ও 1995 সালে মাদ্রাজে অনুষ্ঠিত সাফ গেমসেও দেশের স্বর্ণপদক উপহার দিয়েছিলেন শুটার আতিকুর। সাফ গেমসে 5টি স্বর্ণও জিতেছেন এই কিংবদন্তি। দ্রুত চোট সারিয়ে আবারও মাঠে ফিরবেন মেসি ভক্তদের, এমনটাই বার্তা দিলেন ফুটবল জাদুকর। এই সাফল্যের জন্য ভক্ত সমর্থকদের পাশে থাকা ও আশীর্বাদকে বড় কারণ বলছেন এলাম ট্যান। ডি মারিয়ার জন্য ট্রফি জিততে উন্মুখ ছিলেন তারা। পুরো আর্জেন্টিনা টিমকে নিয়েই গর্বিত মেসি। লিওনেল মেসির ফুলে যাওয়া ডান পায়ের ছবি রীতিমতো উদ্বেগে ফেলে দিয়েছিল ভক্তদের। ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়ে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে তিনি। মঙ্গলবার ভক্তদের আশ্বস্ত করলেন লিওনেল মেসি, জানালেন দ্রুত চোট সারিয়ে আবার মাঠে ফিরবেন। নানা উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে দিয়ে দিন কাটছিল ভক্তদের, দিলেন স্বস্তির খবর। ভয়ের কারণ নেই, আমি এখন ভালো রয়েছি। আশা করছি দ্রুত চোট সারিয়ে আবার মাঠে ফিরব। ওখানে থাকতেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেখানে ফিরতে পারলেই স্বস্তি অনুভব করি আমি। আপনারা যেভাবে আমার সুস্থতা প্রার্থনা করে বার্তা দিয়েছেন তার জন্য সকলের কাছে কৃতজ্ঞ। আমি নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করি। 2টি কোপা আমেরিকা ট্রফি হাতে নিয়ে একটি পোস্ট করেছেন মেসি, প্রশংসা করেছেন পুরো দলের। ডি মারিয়ার জন্য ট্রফিটা জিততে চেয়েছিলেন সবাই। আরও একটা ট্রফি। আমার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে এটা ভেবে যে সকলে মিলে আরও একটি ট্রফি জয় করলাম ধারাবাহিকতা বজায় রেখে। আরও তৃপ্তি পেয়েছি আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচে জয় নিয়ে হাতে ট্রফি তুলে অবসর নিল অ্যানহেল ডি মারিয়া। ওর জন্যই এই ট্রফিটার খুব প্রয়োজন ছিল। মেসি সমানভাবে গর্বিত সতীর্থ নিকোলাস ওতামেন্দির জন্য। তিনিও দেশের হয়ে শেষ ম্যাচ খেলেন সোমবার ফাইনালে। ওতা এই দলের অভিজ্ঞ সদস্য, ওর এটা প্রাপ্য ছিল। খুবই আবেগপ্রবণ ছিল পুরো মুহূর্তটা। সেই অর্থে অভিজ্ঞ হিসাবে আমিও এই প্রতিযোগিতার প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করেছি। দলের তরুণ তারকাদের নিয়েও গর্বিত মেসি। আর্জেন্টিনা দলে এক ঝাঁক তরতাজা ফুটবলার চলে এসছে, যারা মাঠে নেমে প্রতিটা বল ছিনিয়ে নেওয়ার জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছে। একটা সুন্দর দল, ঐক্যবদ্ধ পরিবার হিসেবে নিজেদের প্রমাণ করেছে সবাই। এই নিয়ে গর্বিত এলএম 10। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।